সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ এখন শুধুই রাওয়ালপিন্ডিতে সীমাবদ্ধ। ভারী যন্ত্রপাতি দিয়ে সংস্কার কাজ চলায় দ্বিতীয় টেস্ট করাচি থেকে সরিয়ে আনা হয়েছে। এদিকে ম্যাচ ভেন্যু পিন্ডি স্টেডিয়ামে প্রথমবার পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করেছে টাইগাররা। ইনজুরিতে প্রথম টেস্ট মিস করছেন মাহমুদুল হাসান জয়। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল দর্শক শূন্য মাঠে হবে করাচি টেস্ট। ভেন্যু সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। জানিয়ে কামরান আকমল সহ বেশ কিছু সাবেক ক্রিকেটার সমালোচনা করেছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের ভেন্যুই বদলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের দুটি টেস্টই হবে রাওয়ালপিন্ডিতে। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কারের মহাযজ্ঞ চলছে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ভারী যন্ত্রপাতি দিয়ে দিনরাত চলছে কাজ। দ্রুত কাজ শেষ করতে বিরতি দিতে চায় না পিসিবি। এই অবস্থায় টেস্ট ম্যাচ আয়োজন কঠিন, তাই রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। টাইগাররা অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। পুরো সিরিজের ভেন্যু পিন্ডি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে হাতুড়ুর দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই বেশ সিরিয়াস নাজমুল শান্ত, লিটন দাসরা। মাহমুদুল হাসান জয় প্রথম টেস্টে খেলছেন না নিশ্চিত, তবে দলের সাথে থেকে পুনর্বাসনের কাজ করবেন। শেষ টেস্টের আগে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। টেস্টে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড ভালো না, তবুও সমীহ করছে পাকিস্তান। আমার মনে হয় বাংলাদেশ যথেষ্ট ভালো দল, অভিজ্ঞ আর তরুণদের নিয়ে গড়া। তাদের বোলিং অ্যাটাক বেশ শক্তিশালী। আমার মনে হয় দারুণ একটা টেস্ট সিরিজ হবে। তবে রাওয়ালপিন্ডির উইকেট বদলে গেছে। চিরায়ত ব্যাটিং স্বর্গ নয়, বরং ঘাসের উপস্থিতি বলছে পেসারদের জন্য লোভনীয় পিচ। স্বাগতিকরাও তাদের স্কোয়াড থেকে একমাত্র স্পিনার আবরার আহমেদকে ছেঁটে ফেলেছে। গতি দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনায় 28 বছর পর কোনো স্পিনার ছাড়া খেলতে নামবে পাকিস্তান। বুধবার প্রথম টেস্টের আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। আশরিক রুদ্র, চ্যানেল 24। এদিকে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ এ দল। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় 4 দিনের ম্যাচ মঙ্গলবার থেকে। দ্বিতীয় ম্যাচের স্কোয়াড কিছুটা আলাদা। অনুশীলনে যোগ দিয়েছেন বেশ কয়েকজন, আবার জাতীয় দলের 6 জন যোগ দিয়েছেন দলের সাথে। এর মধ্যে ইনজুরিতে পড়েছেন মাহমুদুল হাসান জয়, তার পরিবর্তে এ দল থেকে যেতে পারেন একজন। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচ ড্র হয়েছিল। পাকিস্তান ব্যাটারদের কাছে সেই ম্যাচে অসহায় ছিল বাংলাদেশ বোলাররা। ব্যাটাররাও পারেননি ইনিংস বড় করতে। ক্রিকেট বোর্ড সহ সব ক্রীড়া ফেডারেশনকে রাজনীতি মুক্ত করা হবে। বদল আসবে গঠনতন্ত্রে, ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সবার আগ্রহে থাকা ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পরিবর্তন সম্পর্কে তাকে এখনও জানায়নি বিসিবি। দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরির জন্য নতুন স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। প্রশিক্ষণ নিশ্চিত করার ক্রীড়াবিদদের সক্ষমতা বৃদ্ধির কৌশলের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা, কিন্তু যা সীমাবদ্ধ স্পোর্টস ইনস্টিটিউট গড়ার ভাবনায়। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। নতুন অবকাঠামো হলে কবে, কোথায়, কিভাবে হবে, কারা প্রশিক্ষণের সুবিধা পাবেন, সেসব কিছুই এখনো সুনির্দিষ্ট নয়। তাই সংবাদ সম্মেলন গড়ালো ক্রিকেট বোর্ড ও ক্রীড়া ফেডারেশনের সংস্কার ইস্যুতে। সেখানেও আছে বর্তমান কাঠামো বদলে ফেলার ইচ্ছা ও চাওয়া। যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে, তারা তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরো ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। সবার আগ্রহে বিসিবির পরিচালনা পর্ষদ পুনর্গঠনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবির প্রক্রিয়া বা সভাপতির পদত্যাগের ইচ্ছা কিছুই জানায়নি ক্রীড়া উপদেষ্টাকে। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। তবে নতুন কমিটি গঠন হচ্ছে সেটা নিশ্চিত। বিসিবি সহ অন্যান্য ফেডারেশনগুলোতে বছরের পর বছর যারা ক্ষমতায় থেকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে, এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো।
অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন, কিন্তু বৈশ্বিক আসর নিয়ে আসার কথা শোনাতে পারেননি আসিফ মাহমুদ। আইসিসির সঙ্গে আলোচনা চলমান। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার আলোচনায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, তার সঙ্গে শনিবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে বোর্ডের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিলে তিনি নীতিগতভাবে রাজি হন। এর বাইরেও বেশ কজন ক্রীড়া সংগঠক সাবেক ক্রিকেটারের সাথে কথা বলছে ক্রীড়া মন্ত্রণালয়। তবে কিভাবে তাকে দায়িত্ব দেওয়া হবে তা এখনো চূড়ান্ত নয়। একটা সুযোগ আছে, বিসিবিতে এনএসসি কোটায় 2 পরিচালক নিয়োগ দিতে পারে সরকার। এখন যে মনোনয়ন আছে জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি, তাদের নিয়োগ বাতিল করে নতুন 2 জনকে নিয়োগ দেবে সরকার। সেখান থেকেই হবে একজন সভাপতি। তবে তার আগে পদত্যাগ করতে হবে বর্তমান সভাপতি নাজমুল হাসানকে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনীকে ঘরোয়া ফুটবলে রাখতে উদ্যোগ নিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তার আশ্বাসে ফুটবলারদের মাঝে প্রাণের সঞ্চার হলেও ফুটবল ভবনে বিক্ষোভ হয়েছে রোববারও। যোগ দিয়েছেন সাবেকরা। এদিকে বাফুফে জানিয়েছে কোনো ব্যক্তির নামের জন্য ক্লাবগুলোকে সমস্যায় পড়তে হবে না। আশ্বাস মিলেছে ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে। ফুটবলারদের বিক্ষোভের দ্বিতীয় দিন যোগ দিলেন সাবেকরা। আগের দিনের চেয়ে অনিশ্চয়তা কিছুটা কেটেছে, তবে পুরোটা নয়। শনিবার ফেডারেশন সভাপতির সাথে দেখা করেছেন ফুটবলাররা। তিনি পৃষ্ঠপোষকদের সাথে কথা বলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনীকে মাঠে রাখার চেষ্টা করছেন। যদিও চট্টগ্রাম আবাহনীর পর শেখ রাসেলও না খেলার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তবে মাঠে থাকার সুযোগ শেষ হয়ে যায়নি। সবগুলো টিমের ব্যাপারে পজিটিভ একটা নিউজ পেয়েছি যে তারা আসতে চাচ্ছে, এবং আমাদের প্রেসিডেন্ট উনি সবার সাথেই কথা বলেছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা আসবে। যেমন শেখ জামাল ক্লাব তাকে আশ্বাস দিয়েছে, চিরাং আবাহনী শামচু ভাইয়ের সাথে নাকি কথা বলেছে, শামচু ভাই আশ্বাস তাকে দিয়েছে। তো শেখ রাসেল ক্লাবের ব্যাপারটা ইমরুল ভাইয়ের সাথে উনি কথা বলেছে। তো এটা 50-50। ফুটবলারদের স্বার্থে ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকদের প্রতি সাবেকরাও আহ্বান জানিয়েছেন। যদি লোকাল খেলোয়াড়দের নিয়ে করে তাহলে বসুন্ধরা যেই টাকাগুলো ব্যয় করবে সেই টাকা দিয়ে 3টি দল কিন্তু চালানো যায় ইজিলি। তো আমি মনে করি তরফদার সাহেব চিটাং আবাহনীর হাল ধরা উচিত। আর যদি না ধরে আমরা ভেবে নিব যে উনি শুধু পলিটিক্যাল কারণেই হয়তো ফুটবলের জন্য এসেছিলেন, আবার এই কারণে সে সরে যাচ্ছে। মূলত আমরা যখন আন্দোলন করেছিলাম লিগ হয় না, তারপরে আমরা অনেক বছর লিগও পাই নাই। এইটা আসলে 1 বছর যখন লিগ হয় না তখন সব প্লেয়ারই কিন্তু খেলতে পারে না। বাট এইখানে দেখা গেছে যে 3-4টা টিম হচ্ছে না, তারা খেলতে চায় না। এখানে অনেকগুলো প্লেয়ারের রুটির ব্যাপার। ক্রীড়া উপদেষ্টার সাথে ফুটবলারদের দেখা করার ইচ্ছে থাকলেও সাক্ষাৎ পেয়েছেন শুধু ফেডারেশন সাধারণ সম্পাদক। সাবেক প্রধানমন্ত্রীর ভাইদের নামে 2 ক্লাবের মাঠে থাকা নিয়েও আপত্তি নেই সরকারের। লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল, এই নামগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারা এই ক্লাবগুলোর নিরাপত্তা প্লাস হচ্ছে যে কোনো সহযোগিতায় তারা করবে। সো এটাই ছিল তার বক্তব্য, এবং আমরা যেন ক্লাবগুলোর নিজের স্পন্সরশিপ নিজেরাই জোগাড় করে নেয়। সোমবার পেশাদার লীগ কমিটির সভায় নির্ধারণ হবে 2024-25 মৌসুমের রূপরেখা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে ভুটানের সাথে 2 প্রীতি ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের। হোম ম্যাচের পরিকল্পনা থাকলেও এখন ভাবনায় অ্যাওয়ে ম্যাচ। এরই মধ্যে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। আর সেপ্টেম্বরে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। আমরা ভুটানের সাথে যোগাযোগ করছিলাম খেলার জন্য, বিকজ আপনারা জানেন আমাদের যে বর্তমান রেটিং এএফসি এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে। আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে হচ্ছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকবো, যেতে পারবো। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। প্রিমিয়ার লিগে বিগ ম্যাচ আজ। তৃতীয় ম্যাচ ডেতে প্রথম বড় ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ম্যান সিটি আর চেলসি। রাত 9:30টায় শুরু হবে ম্যাচটি। লা লিগায় রাত 1:30টায় নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, তাদের প্রতিপক্ষ মায়োর্কা। আর রাত 11টায় দেখা হবে রিয়াল সোসিয়েদাদ রায়ো ভায়োকানোর। উয়েফা সুপার কাপ জিতে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে। আক্রমণে তার সঙ্গী ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, বেলিংহ্যাম। শিরোপা ধরে রাখার মিশনে মায়োর্কার বিপক্ষে জয় ভিন্ন কিছুই ভাবছেন না কোচ কার্লো অ্যানচেলোত্তি।
এদিকে ইপিএলে শিরোপা ধরে রাখার মিশনে হাই ভোল্টেজ ম্যাচ ম্যান সিটির স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে পেপ গার্দিওলা শিষ্যদের। হ্যামস্ট্রিং ইনজুরিতে নেই রদ্রি, শঙ্কায় জ্যাক গ্রিলিশ। তবে ব্লুদের চেয়ে পরিসংখ্যানে অনেক এগিয়ে সিটিজেনরা। শেষ 9 দেখায় হারেনি ম্যান সিটি। এর মধ্যে স্ট্যামফোর্ড ব্রিজে খেলেছে 4 ম্যাচ। এবারের অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপ হবে মালয়েশিয়ায়। 4 ভেন্যুতে আগামী বছর বসবে টুর্নামেন্ট। সহ স্বাগতিক হিসেবে থাইল্যান্ডের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করে নেয়। টুর্নামেন্ট শুরু হবে 18 জানুয়ারি, ফাইনাল 2 ফেব্রুয়ারি। 16 দেশ খেলবে 41 ম্যাচের টুর্নামেন্টে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং স্বাগতিক মালয়েশিয়ার সাথে এ গ্রুপে। আর ডি গ্রুপে বাংলাদেশ ছাড়াও খেলবে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং বাছাই পর্ব টপকে আসা একটি দেশ। এর আগে 2008 সালে ছেলেদের যুব বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল মালয়েশিয়া। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।